গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ইন্ডিয়ান ইকোনমির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম। ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম, এই ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেম জানার আগে আমাদেরকে যে বিষয়টা একটু জেনে নিতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ট্যাক্স। ট্যাক্স বা কর বলতে আমরা যেটা বুঝি সেই ব্যাপারে আমাদের একটা প্রাইমারি আইডিয়া রাখতে হবে। ট্যাক্স বা কর হচ্ছে সরকারকে দেওয়া নাগরিকদের দ্বারা, অর্থাৎ নাগরিকরা সরকারকে তার যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ এবং গভর্নেন্স সংক্রান্ত যে সমস্ত এক্সপেন্ডিচার, অর্থাৎ যে সমস্ত খরচাপাতিগুলো রয়েছে সেই খরচাপাতিগুলো চালানোর জন্য গভর্নমেন্টকে নাগরিকরা তার আয়ের যে অংশটা প্রদান করেন সেটাকে আমরা ট্যাক্স বলি বা কর বলি। আমরা প্রাচীন ইতিহাসেও বিভিন্ন দেশের ইতিহাসে যখনই রাজতন্ত্র এসছে, রাজতন্ত্রের সাথে কিন্তু এই ট্যাক্সেশন সিস্টেমটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ যে যুগে যে রাজাই আসুক না কেন, সেটা রাজার দ্বারা রাজতন্ত্র হোক বা পরবর্তীকালে গণতন্ত্র বা স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র, সে তন্ত্র যেমনই হোক, শাসন ব্যবস্থা যেমনই হোক, ট্যাক্স ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ গভর্নেন্স। এবং বর্তমানে আমরা দেখব যে বর্তমানে যে শাসন ব্যবস্থা রয়েছে সেখানটাতেও জনগণকে ট্যাক্স প্রদান করতে হয়। তাহলে ট্যাক্সের ডেফিনেশন যদি আমরা এক কথায় বলতে হয় তাহলে বলবো এটাই, যে নাগরিকদের দ্বারা সরকারকে প্রদেয় যে লিগাল মানি বা লিগাল পেমেন্ট, দ্যাট ইজ কল্ড ট্যাক্স বা কর। আমাদের দেশেও আমরা বিভিন্ন রকমের ট্যাক্স দিয়ে থাকি। আমাদের দেশে যেহেতু সিস্টেমটা একটু কমপ্লিকেটেড, তাই আমাদের এখানে অনেক রকমের ট্যাক্স রয়েছে। ডেফিনেশন অফ ট্যাক্সের পর, ট্যাক্সের সংজ্ঞা জানার পর নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স বা করের ধরন। আমাদের দেশে ভারতে মূলত দু রকমের ট্যাক্স থাকে। একটাকে আমরা বলি ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। ডাইরেক্ট ট্যাক্স যেটা হয় সেটা প্রথমত যার, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল একটা ইনস্টিটিউট বা কোম্পানি, তার উপর সেটা লেভি করা হয় এবং সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা সেই ইন্ডিভিজুয়াল কোম্পানি সেই কিন্তু ওই ট্যাক্সটা প্রদান করে। অর্থাৎ এখানে যে ব্যক্তির উপর ট্যাক্সটা চার্জ করা হবে সেই ব্যক্তি বা সেই সংস্থা তারাই কিন্তু এই ট্যাক্সটা প্রদান করবে। এটা তার হয়ে অন্য কেউ দিয়ে দিল সেটা কিন্তু হয় না। আর পরেরটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। এই ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু সেরকম কোনো ব্যক্তি বা কোনো সংস্থার উপর সেভাবে চার্জ করা হয় না। ইনডাইরেক্ট ট্যাক্স যে জেনারেল ট্যাক্স, সেটা সবাই দেয়। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এক পার্টিকুলার শ্রেণী পড়ে। যেমন ইনকাম ট্যাক্সের যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে ভারতে ইনকাম ট্যাক্সের একটা স্ল্যাব রয়েছে যে এত পার্টিকুলার মানে আয়যুক্ত ব্যক্তিবর্গ তারাই ইনকাম ট্যাক্স প্রদান করবে। সেখানে একটা কাট অফ রয়েছে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে সেরকম কোনো কাট অফ নেই। সেখানে পার্টিকুলার একটা ইকোনমিক অ্যাক্টিভিটিতে যারাই ইনভলভ হবে তাদের আর্থিক ক্ষমতা যাই হোক না কেন, তারা অনেক বেশি ইনকাম করুক বা তারা কম ইনকাম করুক, ইন এনি কেস দে উইল হ্যাভ টু পে দ্য ট্যাক্স। যেমন জিএসটি আমরা সবাই দিই। আমরা যখনই বাজার থেকে কোনো একটা জিনিস নিই তার উপর যত পার্সেন্ট জিএসটি রয়েছে আমাদেরকে তত পার্সেন্ট জিএসটি কিন্তু ওখানটাতে পে করতে হয়। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল টু অল, বাট ডাইরেক্ট ট্যাক্স ইজ নট অ্যাপ্লিকেবল টু অল। তার নিজস্ব একটা সেগ্রিগেশন করা আছে। তো এই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে আমরা এক্সাম্পল গুলো দেখতে পারি। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স রয়েছে, কর্পোরেট ট্যাক্স রয়েছে, ওয়েলথ ট্যাক্স রয়েছে এবং তার পাশাপাশি আরো কয়েকটা ট্যাক্স রয়েছে। ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা ভ্যাট, সেলস ট্যাক্স, ভ্যাট আর সেলস ট্যাক্স যদিও সিনোনিমাস, জিএসটি আসার মানে ভ্যাট এবং সেলস ট্যাক্সকে রিপ্লেস করে এসছে এক্সাইজ, এই সমস্ত ট্যাক্স গুলো রয়েছে যেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো এটা গেল আমাদের টাইপস অফ ট্যাক্স, অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এবং তার এক্সাম্পলস গুলো। এর মধ্যে আমরা যে সেকেন্ড টাইপটা দেখবো সেটা হচ্ছে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স। ভারত একটা যুক্তরাষ্ট্রীয় কান্ট্রি এবং এখানটাতে দু প্রকারের সরকার রয়েছে। একটা হচ্ছে কেন্দ্র সরকার এবং একটা হচ্ছে রাজ্য সরকার। যেহেতু সরকার দু রকমের, তাই যে ট্যাক্সগুলো রয়েছে সেই ট্যাক্সের টাইপ বা ডিস্ট্রিবিউশনও দুভাবে হয়। অর্থাৎ কিছু কিছু ট্যাক্স থাকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় এবং কিছু কিছু ট্যাক্স আছে যেটা স্টেট গভর্নমেন্ট নেয়। তো এই সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে এই ট্যাক্সগুলোকে ভাগ করা হয়। যেমন ফর এন এক্সাম্পল আমরা বলতে পারি যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স নেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কর্পোরেট ট্যাক্স নেয়, আবার স্টেট গভর্নমেন্ট
স্টেট গভর্নমেন্ট ল্যান্ড বা ল্যান্ড রেভিনিউ নেয়, এরকম কিছু কিছু ট্যাক্স রয়েছে যেটা পার্টিকুলারলি স্টেট গভর্নমেন্ট পায়, আবার পার্টিকুলার সেন্ট্রাল গভর্নমেন্ট পায়। আবার কিছু কিছু ট্যাক্স রয়েছে যেগুলো ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে কিন্তু স্টেট গভর্নমেন্ট পায়, আবার স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে কিন্তু পায় সেন্ট্রাল গভর্নমেন্ট, সেগুলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়। এরকম ভাবে বিভিন্ন টাইপের কিছু কিছু ট্যাক্স রয়েছে যেটা আমরা একটু এরপরেই বলছি। আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স গুলো, সেই ডাইরেক্ট ট্যাক্স গুলোর আমরা পরপর পরপর এক্সাম্পল গুলো দেখব, এবং এই ট্যাক্স গুলো ঠিক কোথায় দেওয়া হয়, কেন দেওয়া হয়, কি পারপাস, সেগুলো আমরা এরপর দেখে নিই। প্রথম কথা, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সব থেকে আগে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ট্যাক্স সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স, বা যেটাকে আমরা বাংলায় আয়কর বলি। আয়কর বা ইনকাম ট্যাক্স এটা কিসের উপর লেভি করা হয়? এটা জনগণের যে আয়, সেই আয়ের একটা সার্টেন লেভেল যখন অতিক্রম করে, তখন সেই সার্টেন লেভেলের পর থেকে সেই আয়কর জনগণের উপর থেকে তোলা হয়। যেমন এই আয়কর কিন্তু সবার উপর অ্যাপ্লিকেবল নয়। আমাদের দেশে যে লেটেস্ট যে তোমার ইনকাম ট্যাক্সের যে ছাড়গুলো দেওয়া হয়েছে, সেখান থেকে রিসেন্ট ওটা তোমাকে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। কিন্তু ফর এন এক্সাম্পল তোমাদের বোঝার জন্য আমি বলে দিই, এর আগে 4,80,000, হ্যাঁ সরি 2,80,000 পর্যন্ত যাদের আয় ছিল, মানে এটা তোমার 2015-16 কথা বলছি, 2,80,000 পর্যন্ত যারা আয় করবে ইয়ারলি, তাদের আয়করে এক্সেম্পট করা হবে, অর্থাৎ তাদের উপর কোনো রকমের আয়কর চার্জ করা হবে না। এবং তারপর থেকে 2,80,000-এর উপর এবং আপ টু 10 লাখ পর্যন্ত যাদের ইনকাম, তার উপর 5% ইনকাম ট্যাক্স চার্জ করা হবে। 10 থেকে 20 সেখানে 10%, এবং 20 থেকে 30 যারা হবে তাদের ক্ষেত্রে 30% পর্যন্ত চার্জ করা হবে। এই যে স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো ভাগ করা হয়েছে। তো এখন রিসেন্ট এগুলো আসলে প্রতি বছর বাজেট অধিবেশন বসার সাথে সাথে, গভর্নমেন্টের বাজেট পেশ করার সাথে সাথে এই স্ল্যাবগুলোকে চেঞ্জ করা হয়। লাস্ট যে স্ল্যাবটা আমরা পেয়েছিলাম সেখানে অলমোস্ট 5 লাখ পর্যন্ত যাদের ইয়ারলি ইনকাম হবে তাদেরকে ইনকাম ট্যাক্স থেকে ছাড় দেওয়া হয়েছে। তো মোট কথা, ইনকাম ট্যাক্স এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইনকাম ট্যাক্স থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স থেকে একটা হিউজ ইনকাম হয়। লাস্ট 2018 সালের যে গভর্নমেন্টের ডেটা, সেই অনুযায়ী কিন্তু ইনকাম ট্যাক্স থেকে মোটামুটি ভাবে গোটা বছরে 22%, অর্থাৎ গভর্নমেন্টের টোটাল ইনকামের 22% অ্যালন সেটা ইনকাম ট্যাক্স থেকে আয় হয়েছে। নেক্সট যেটা আসছে কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্সটা কি? কর্পোরেট ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, এটাও একটা ডাইরেক্ট ট্যাক্স, কিন্তু কর্পোরেট ট্যাক্স কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর থেকে লেভি করা হয় না, এটা তোলা হয় বিভিন্ন রকমের কোম্পানি বা যে সমস্ত কর্পোরেট হাউস রয়েছে তাদের উপর থেকে। অর্থাৎ আমি একজন ব্যক্তি, আমি ধরো একটা ইন্ডাস্ট্রি বা একটা কোম্পানি চালু করলাম, এবং আমার কোম্পানি বিশাল ইনকাম করছে, এবং তখন আমি কিন্তু এই কর্পোরেট ট্যাক্স দিতে বাধ্য হব। এখন সেই সার্টেন লেভেলে, অর্থাৎ সেই ইনকাম লেভেলে আমাকে পৌঁছাতে হবে আমার কোম্পানিকে, তবেই গিয়ে আমি তার আওতায় পড়বো। নাহলে সবাই ব্যবসা করছে বা সবাই কোম্পানি খুলে বসে আছে, সবাই কর্পোরেট ট্যাক্স দেয়, তা কিন্তু নয়। এই কর্পোরেট ট্যাক্স যেটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে টোটাল ট্যাক্স বাবদ ইনকাম, তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে। 2017-18 সালের ফিগার অনুযায়ী গভর্নমেন্টের টোটাল ইনকামের ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সের অবদান হচ্ছে 32%। অ্যান্ড দিস ইজ পার্টিকুলার ট্যাক্স যেখান থেকে গভর্নমেন্ট সব থেকে বেশি পরিমাণে ইনকাম করে। পয়েন্ট টু বি নোটেড, সব থেকে বেশি পরিমাণে ইনকাম কিন্তু কর্পোরেট ট্যাক্স থেকে এখনো পর্যন্ত হচ্ছে। পরীক্ষায় কিন্তু এটা প্রায় প্রশ্নে আসে যে এদের মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণে ট্যাক্স হিসেবে কন্ট্রিবিউট করে। আনসার উইল বি কর্পোরেট ট্যাক্স। এই যতগুলো ডাইরেক্ট ট্যাক্স আমরা দেখতে পাচ্ছি, এই ডাইরেক্ট ট্যাক্স গুলো কম্বাইন্ড ভাবে গভর্নমেন্টের টোটাল ইনকামের মোর দ্যান 50%, মিনস অলমোস্ট 55% এর কাছাকাছি কন্ট্রিবিউট করে। এই টোটাল, এই সব মিলিয়ে অলমোস্ট 55% এর কাছাকাছি গভর্নমেন্টের টোটাল ইনকামের আয় হয় এই ডাইরেক্ট ট্যাক্স গুলোর মাধ্যমে। ইনকাম ট্যাক্স গেল, কর্পোরেট ট্যাক্স গেল, এবার আসছে এস্টেট ডিউটি। এস্টেট ডিউটিটা কি? এস্টেট ডিউটি হচ্ছে যখন কোনো বড় প্রপার্টিওয়ালা, নর্মালি ধরো 100-200 বিঘে জমি ছিল, বা প্যালেস টেলেস রাজবাড়ি ছিল জমিদার টাইপের, সেগুলোর ক্ষেত্রে এগুলো বেশি অ্যাপ্লিকেবল হতো। মারা যাওয়ার পর যখন সেই পার্টিকুলার ব্যক্তির সাকসেসররা, উত্তরাধিকারীরা সেই জমিটা পরবর্তীকালে পেত, তখন তাদের উপর থেকে এই এস্টেট ডিউটিটা তোলা হতো। এস্টেট মানে কি বোঝায়? এস্টেট মানে বোঝায় বেশ জমিদারি টাইপের যেসব ব্যাপারগুলো, সেগুলোকে। কিন্তু আসলে
ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য লোকজন আরো অনেক হাজার রকমের রাস্তা খুঁজে নেয়, যার ফলে এটা থেকে কিন্তু গভর্নমেন্টের একটা টাইমে আয় হলেও পরবর্তীকালে দেখা যাচ্ছিল যে আর এখান থেকে সেভাবে আয় হচ্ছে না, যার জন্য 1985 সালে গভর্নমেন্ট কিন্তু এই এস্টেট ডিউটিটাকে তুলে দেয়, সরিয়ে দেয়। বর্তমানে এটার কোনো অস্তিত্ব নেই। নেক্সট আছে কাস্টমস ডিউটি। কাস্টমস ডিউটি কি? যখন দেশের রাজনৈতিক সীমার বাইরে থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে যখন কোনো রকমের জিনিস ইম্পোর্ট করা হয় বা এক্সপোর্ট করা হয়, অর্থাৎ যেটা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য, সেটা যখন করা হয়, তখন ওই যে বাণিজ্যের সময় যে ইম্পোর্ট করা হচ্ছে বা এক্সপোর্ট করা হচ্ছে সেই দ্রব্যগুলোর প্রাইসের উপর যে ট্যাক্সটা লেভি করা হয় সেটাকে আমরা কাস্টমস ডিউটি বলি। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে যে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল সেটাকে আমরা কাস্টমস ডিউটি বলি। নেক্সট আসছে আমাদের ওয়েলথ ট্যাক্স। এই ওয়েলথ ট্যাক্সটাও অনেকটাই এস্টেট ডিউটির মতোই, মানে মানুষের টোটাল প্রপার্টির উপর যে পরিমাণ বসছে, হ্যাঁ, তার যা মার্কেট ভ্যালু তার উপর, সেটা মোস্টলি যখন হতো, যখন উত্তরাধিকার সূত্রে হস্তান্তরিত হতো, তখন সেগুলো ওয়েলথ ট্যাক্সটা এটার উপর বসানো হতো। এই ওয়েলথ ট্যাক্সটা হচ্ছে অনেকটাই এস্টেট ডিউটিরই মানে সিনোনিমাস। এস্টেট ডিউটির মাধ্যমে যখন কেউ কর ফাঁকি দিত, তখন ওয়েলথ ট্যাক্সের মাধ্যমে সেই করটাকে রিকভার করার একটা রাস্তা দেওয়া হতো। ইট মিনস দ্যাট এটা একে অপরের পরিপূরক। ওয়েলথ ট্যাক্সও বর্তমানে নেই, এটাও প্রবাবলি এই 2000 সালের কাছাকাছি এই ওয়েলথ ট্যাক্সটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, কারণ এখান থেকে গভর্নমেন্টের বিশেষ কোনো ইনকাম ছিল না। নেক্সট আসছে ইন্টারেস্ট ট্যাক্স। ইন্টারেস্ট ট্যাক্সটা কি? এই ইন্টারেস্ট ট্যাক্স হচ্ছে তোমার কমার্শিয়াল ব্যাংক যেগুলো, এসবিআই, ইউবিআই, আইসিআইসিআই, এইসব যে কমার্শিয়াল ব্যাংকগুলো, এই কমার্শিয়াল ব্যাংকরা কি ইন্টারেস্টের ব্যবসা করে। ব্যাংকিং মানে কি? ইন্টারেস্ট। হ্যাঁ, তো ইন্টারেস্ট এর মাধ্যমেই তাদের ইনকাম টোটাল আসছে। তো ব্যাংকের যে ইন্টারেস্ট বাবদ যে ইনকাম, সেই ইনকামের উপর গভর্নমেন্ট যখন ট্যাক্স বসায় তখন সেটাকে আমরা ইন্টারেস্ট ট্যাক্স বলি। কি বললাম? ব্যাংকের ইন্টারেস্টের উপর যখন গভর্নমেন্ট ট্যাক্স বসায় তখন সেটাকে আমরা ইন্টারেস্ট ট্যাক্স বলি। এখান থেকে গভর্নমেন্টের বেশ ভালো ইনকাম হয়। এছাড়াও গভর্নমেন্টের প্রফেশনাল ট্যাক্স, আরো হাবিজাবি কিছু সার্ভিস ট্যাক্স এগুলো রয়েছে। সার্ভিস ট্যাক্স ইদানিং সেন্ট্রাল গভর্নমেন্টের ইনকামের একটা ভালো সোর্স হয়ে গেছে, কারণ যত দিন যাচ্ছে সার্ভিস সেক্টর যেহেতু মানে অনেকটাই প্রোগ্রেস করছে, তার সাথে সাথে এই সার্ভিস ট্যাক্সের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের এইসব যে ডাইরেক্ট ট্যাক্স গুলো রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কর্পোরেট ট্যাক্স, যেখান থেকে 32% ইনকাম হয়। তারপর আছে ইনকাম ট্যাক্স, যেখান থেকে 22% ইনকাম হয়। ইনকাম ট্যাক্সের অনেকগুলো স্ল্যাব রয়েছে, এক একটা আয় সীমার উপর, একটা নির্দিষ্ট আয় সীমার উপর ব্যক্তিদেরকে ইনকাম ট্যাক্সের আওতায় ফেলা হয় এবং প্রত্যেকের যা ইনকাম সেই অনুযায়ী তাদের উপর সেটা অ্যাপ্লিকেবল হয়। এস্টেট ডিউটি অর্থাৎ সম্পত্তির উপর কর, কাস্টমস ডিউটি ইম্পোর্ট এক্সপোর্টের উপর কর, ওয়েলথ ট্যাক্স এটাও সম্পত্তির উপর কর, আর ইন্টারেস্ট ট্যাক্স যেটা হচ্ছে ইয়ের উপর কর, ব্যাংকের যে ইন্টারেস্ট তার উপর কর। নেক্সট যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে টাইপস অফ ইনডাইরেক্ট ট্যাক্স। আমি আগে ইনডাইরেক্ট ট্যাক্সের যে ডেফিনেশনটা দিয়েছি সেখানটাতে আমি বলেছি যে ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সেই সমস্ত ট্যাক্স যেটা নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর লেভি করা হয় না বা নির্দিষ্ট কোনো কর্পোরেট হাউসের উপরও লেভি করা হয় না। এটা হচ্ছে একটা জেনারেল ট্যাক্স যে অ্যাজ এ সিটিজেন ইফ ইউ পারচেজ এনিথিং ফ্রম দ্য মার্কেট দেন the particular tax which is imposed on that you are supposed to pay at the same times। মানে একটা গভর্নমেন্ট একটা জিনিস, একটা প্রোডাক্ট যখন তৈরি করা হয় ফ্যাক্টরিতে, তখন তার সাথে এই যে সেলস ট্যাক্স, ভ্যাট এগুলো সবগুলো জড়িত থাকে। আমরা যখন সেই জিনিসটা কিনি অ্যাজ এ কাস্টমার, তখন আমরা প্রাইস, তার ম্যানুফ্যাকচারিং কস্ট, তার উপর যে সমস্ত ট্যাক্সগুলো ইম্পোজ করা হয়েছে সেটা, এবং তার যে প্রফিট, যে প্রডিউসার যে প্রফিট তৈরি করবে সেটা ইনক্লুড করে যা হচ্ছে সেটা আমরা পে করি। জিনিসটা আমি আরেকটু ভেঙে বললে তোমরা বুঝতে পারবে। যেমন ইনডাইরেক্ট ট্যাক্সের প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স মানে কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স কথাটার মানে হচ্ছে এটাই, যখন কোনো একটা জিনিস তৈরি করা হয় তখন তার প্রতিটা স্তরেই যারাই সেটাকে তৈরি করছে তারা তো কিছু কমার্শিয়াল বেনিফিটস নিচ্ছে, তবেই তো সেটা তৈরি করছে। ফর এন এক্সাম্পল, এই যে মার্কারটা, এই মার্কারটা একটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। একটা ফ্যাক্টরিতে তৈরি করার টাইমে কি কি জিনিস লাগে?
প্রথমে লাগে ল্যান্ড, ক্যাপিটাল, অর্গানাইজেশন, লেবার, এইসব জিনিসগুলো লাগে। ল্যান্ডের জন্য আমাকে রেন্ট দিতে হবে, লেবারের জন্য আমাকে তাদেরকে ওয়েজ দিতে হবে, র মেটেরিয়াল যেটা আমরা নেবো সেটাও আমাকে পারচেজ করতে হবে। আর প্রতিটা জিনিসের একটা মানি ভ্যালু থাকছে, এবং সেই মানি ভ্যালুগুলোর পর আমি যখন ওই জিনিসগুলো ওখান থেকে যে জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে আমার এই মার্কার, তখন আমি দেখব যে এই মার্কারটা তৈরি করতে গিয়ে প্রতি 1 পিস অফ মার্কার, একটা মার্কার তৈরি করতে গিয়ে আমার 2 টাকা খরচ পড়ছে। সেই 2 টাকার মধ্যে সেই ল্যান্ডের জন্য রেন্টও আছে, সেই লেবারের জন্য যে ওয়েজ সেটাও আছে, অর্গানাইজার যারা আছে তাদের জন্য প্রফিটও আছে। এই সব কিছু ধরে আমার এটা 2 টাকা ম্যানুফ্যাকচারিং কস্ট পড়ছে। এবার আমি এই 2 টাকা দামের যে পেনটা সেটাকে আমি পাঠাচ্ছি কোথায়? মার্কেটে। মার্কেটে আমি ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পাঠাবো, তার সাথে ট্রান্সপোর্টেশন কস্ট জুড়ছে। যে ডিলার এটাকে নিল সে এবার নিজের মতো করে বিক্রি করবে, ও আমাকে একটা প্রাইস দিয়ে কিনলো, তারপর ও নিজের তার সাথে প্রাইস প্রফিট যুক্ত করবে, এইভাবে সে বিক্রি করবে, আলটিমেটলি রিটেলারের কাছে যাবে, এবং রিটেলারের কাছে যাওয়ার পর শেষমেশ সেটা কাস্টমারের কাছে আসবে। তো এই যে এতগুলো স্টেজ, এবং এই প্রতিটা স্টেজে সবাইকে ট্যাক্স দিতে হচ্ছে, এবং এই ট্যাক্সটা অ্যাড হচ্ছে। এই অ্যাড যে ট্যাক্সটা প্রতিটা স্টেজে হচ্ছে সেটাকে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলি। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সিস্টেমটা ভারত আরো অনেক দেশে অনেক আগে হয়েছে। ভারতে 2003 সালে ফার্স্ট টাইম এটা হরিয়ানা স্টেট চালু করে। এটা কিছুই না, এটা হচ্ছে আগে যেটা সেলস ট্যাক্স ছিল সেটাই পরবর্তী নামকরণ, অর্থাৎ আগে যাহা সেলস ট্যাক্স ছিল তাহাই পরবর্তীকালে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট হয়ে গেল। এই যে ভ্যাট, আমরা যখন কোন একটা জিনিস কিনতে যাই আমরা তার মধ্যে দেখি না লেখা থাকে প্রায় এমআরপি এত, ম্যাক্সিমাম সেলস প্রাইস, তাই তো, এবং লেখা থাকে ব্র্যাকেটে INCL, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। এই যে কথাটা ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ভ্যাট বাবদ তার পেছনে যত টাকা খরচ হয়েছে ওই সবগুলো নিয়ে এবং প্রফিট বসিয়ে তারপর আলটিমেটলি তুমি এই 2 টাকা দামের যে পেনটা ফ্যাক্টরি থেকে বেরিয়েছিল সেটা আলটিমেটলি তুমি 20 টাকা দিয়ে কিনছো। তাহলে মাঝখানে যে 18 টাকা, তার মধ্যে গভর্নমেন্টকে দেওয়া সেই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স গুলো রয়েছে, ভ্যাট গুলো রয়েছে, এবং তার সাথে ম্যানুফ্যাকচারার এবং পরবর্তীকালে যারা ডিস্ট্রিবিউটর, ডিলার, তাদের প্রফিটটাও এর মধ্যে যুক্ত আছে, দিয়ে সেটা প্রাইস হয়ে যাচ্ছে 20। তো দিস ইজ কল্ড ভ্যাট। হ্যাঁ, ভ্যাটের পরবর্তী লেটেস্ট যেটা ভার্সন সেটা হচ্ছে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি তে যাওয়ার আগে আমি আরেকটু বলে দিই এক্সাইজ ডিউটি সম্পর্কে। এক্সাইজ ডিউটি এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এটাও যে জিনিসটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে এবং কমার্শিয়াল মানে ট্রেড এর জন্য ব্যবহার করা হচ্ছে তার উপরই গভর্নমেন্টকে দিতে হয়। এই এক্সাইজ ডিউটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও নেয় এবং স্টেট গভর্নমেন্টও নেয়। দুটো গভর্নমেন্টেরই লিস্ট করা আছে যে এই প্রোডাক্টগুলোর উপর এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে এবং এই প্রোডাক্টগুলোর উপর এক্সাইজ ডিউটি স্টেট গভর্নমেন্ট নেবে। যেটা স্টেট গভর্নমেন্টের মোস্টলি স্টেট গভর্নমেন্টের যেটা আবগারি দপ্তর, সেটাও তারা মদ, লিকার, নার্কোটিক্স এই সমস্ত জিনিসগুলোর উপর এক্সাইজ বাবদ যে ট্যাক্স সেটা ওরা নেয়। আর বাকি আরো অনেক জিনিস রয়েছে, অনেক প্রোডাক্ট রয়েছে যার উপর এক্সাইজ বাবদ কর সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়। তাহলে সেন্ট্রাল এবং স্টেট এরা ইন্টার স্টেট যে ট্রেড তার জন্য যে ট্যাক্সটা নেয় সেটাকে আমরা এক্সাইজ ডিউটি বলি। ওকে, আর যেটা স্টেটের বাইরে অর্থাৎ রাষ্ট্রের বাইরে, দেশের বাইরে যে ট্রেড সেটার জন্য কি হবে? আগের বললাম সেটার জন্য হবে কাস্টমস ডিউটি, অর্থাৎ দেশের বাইরে যে ব্যবসা বাণিজ্য চলবে তার জন্য কাস্টম ডিউটি আমরা দেবো, আর দেশের ভেতর যে ব্যবসা বাণিজ্য চলবে তার জন্য আমরা এক্সাইজ ডিউটি দেবো। ঠিক আছে, তো ভ্যাটের যে লেটেস্ট ভার্সন সেটাকে আমরা বলছি জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে খুবই রিসেন্ট 2015 সালে, কিন্তু এর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেকটাই বড়। বহুদিন ধরে এই ট্যাক্সের উপর গবেষণা চলছিল। কেন চলছিল? আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে 1000 রকমের ট্যাক্স রয়েছে। ওকে, যেমন ধরো রাম একজন ব্যক্তি, সে ভাবলো আমি ব্যবসা করব। রাম ব্যবসা করার জন্য একটা ফ্যাক্টরি বানাবে। তো রাম যখন ফ্যাক্টরি বানাবে তখন সেখানটাতে যে জিনিসটা তৈরি করবে সেটার উপর তাকে ভ্যাট দিতে হচ্ছে। তারপর রাম এর ফ্যাক্টরি যখন অনেক বড় হয়ে গেল, অনেক বেশি ও মানে ব্যবসা করছে, অনেক বেশি টাকা দামের,
তখন তাকে কর্পোরেট ট্যাক্স বাবদ টাকাও দিতে হচ্ছে, রামের পার্সোনাল ইনকামের উপর তাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, এর পাশাপাশি তাকে সেলস ট্যাক্স বাবদ দিতে হচ্ছে অনেক কিছুই, ল্যান্ড রেন্ট স্বরূপ তাকে অনেক কিছুই দিতে হচ্ছে। তো এই যে হাবি জাবি এক্সাইজ ডিউটি তাকে দিতে হচ্ছে, এই এক্সাইজ ভ্যাট যে এইসবগুলো মিলিয়ে একজন ব্যবসায়ী এর পক্ষে ব্যবসা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এই এক একটা ট্যাক্স দিতে না তাকে একটা লোককে এনগেজ করে রাখতে হয় এবং প্রসেসটা খুবই কমপ্লিকেটেড ছিল। এখন না সব অনলাইন হয়ে যাচ্ছে বলে সুবিধা, বাট দিস অল প্রসেস ওয়ার ভেরি ভেরি কমপ্লিকেটেড। একটা অফিসে গিয়ে ট্যাক্স ফাইল করতে বহুত টাইম লেগে যেত এবং তার মধ্যে নানা রকমের এজেন্টকে দাও, একে দাও, সেকে দাও, এসব করতে করতে মানে সরকারি অফিস যেরকম থাকতো আর কি আগে, খুব সমস্যা হতো। তো এইগুলোর ফলে কি হতো যে লোকজনদের মধ্যে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা চলে আসতো। দ্বিতীয় কথা, গভর্নমেন্ট ঠিকঠাক কালেক্ট করতে পারতো না টাকা পয়সা এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে উৎসাহ হারিয়ে ফেলতো। এই জিনিসগুলোকে দূর করার জন্য 2000 সালে প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জিএসটি রেকমেন্ড করা হয় যে জিএসটির মতো একটা জেনারেল ট্যাক্স থাকবে প্যান ইন্ডিয়া, যেখানে আর কোনো হাবিজাবি ট্যাক্স থাকবে না। কেন এটা থাকবে? তার ফলে কি ট্যাক্স ব্যবস্থার মধ্যে সরলীকরণ চলে আসবে। জিএসটি থাকবে একটাই, না থাকবে এক্সাইজ, না থাকবে ভ্যাট, না থাকবে আর কোনো কিছু, সব ট্যাক্সগুলোকে আমি একটা জিএসটির মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে কি 14খানা ট্যাক্স দেওয়ার দরকার পড়বে না, একটা জিএসটি দেবে, সেটা হবে সিম্পল এবং গভর্নমেন্টেরও ইনকামটা বেড়ে যাবে অনেক বেশি। 2000 সালে অটল বিহারী বাজপেয়ী এটা বললেন। নেক্সট 2005 সালে তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম, ইউপিএ গভর্নমেন্টের টাইমে, তিনিও এই ব্যাপারটাকে রেকমেন্ড করেন এবং সেই অনুযায়ী জিনিসটাকে স্টাডি করার জন্য বিভিন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয় 2008 সালে। সেই কমিটির চেয়ারম্যান ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের যিনি অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, তিনি ছিলেন। তার নেতৃত্বে এই যে জিএসটি কাউন্সিল, মানে জিএসটি কাউন্সিল ঠিক নয়, ওই যে কমিটি, ওই জিএসটি সংক্রান্ত তার যে ব্লু প্রিন্ট তৈরি করলো সেটা পার্লামেন্টে পেশ করা হলো 2011 সালে এবং 2011 সালে সেটা পেশ করার পর তাকে এক্সপার্ট যে স্থায়ী কমিটি তার কাছে পাঠিয়ে দেওয়া হলো অর্থ সংক্রান্ত। এবার এসব কিছু হওয়ার পর আলটিমেটলি জিএসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2014 পার্লামেন্টে ঢুকলো 2015 সালে এবং সেটা আইনে পরিণত হলো। প্রধানমন্ত্রী ছিলেন তখন এই নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, তার নেতৃত্বে 2015 সালে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 2014 ওটা কিন্তু পাস হয়েছে 2015 সালে, সেটা চলে আসলো। এই জিএসটির মধ্যে কিছু কিছু বিষয় বলা আছে। জিএসটি হবে মূলত দু টাইপের, একটা হচ্ছে সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি, আর একটা হবে এসজিএসটি বা স্টেট জিএসটি। জিএসটি আমরা যেটা দেবো সেটা রাজ্য এবং কেন্দ্র সরকার দুজনেই ভাগ করে নেবে। তাহলে এখানে একটা ডিসপিউটের জায়গা তৈরি হলো, জিএসটি গভর্নমেন্ট কোথা থেকে বেশি কালেক্ট করবে? জিএসটি গভর্নমেন্ট সেই সব জায়গাতে কালেক্ট করবে যেখানে জিনিসটাকে কনজিউম করা হবে। কনজিউম অর্থাৎ জিএসটি আমরা কখন দিই? যখন আমরা জিনিসটা ফাইনালি কিনি তখন। তো যারা কনজিউমার স্টেটস সেখান থেকে জিএসটি বেশি হবে, তৈরি হবে। তারপর যারা প্রডিউসার স্টেট তাদের সেক্ষেত্রে লস হবে। প্রডিউসার স্টেটটা আগে লাভ থাকতো আগের স্ট্রাকচারে, কিন্তু বর্তমান স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে অন্যদের কালেকশন, যারা প্রডিউসার তাদের কালেকশন কমে যাচ্ছে জিএসটি বাবদ, আর যারা কনজিউমার তাদের কালেকশন বেড়ে যাচ্ছে এই বাবদ। তখন যে সমস্ত রাজ্যগুলো মহারাষ্ট্র, গুজরাট যারা প্রডিউস করে খুব বেশি, তারা তখন অবজেকশন জানালো যে এরকম কেন হবে, তাহলে তো আমাদের কালেকশন কমে যাবে। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা কারেকশন নিয়ে আসলো যে সমস্ত রাজ্যগুলোর আয় বাবদ মানে ট্যাক্স থেকে আয় বাবদ মানে ইনকামটা কমবে, হ্যাঁ, তাদেরকে ক্ষতিপূরণ দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তার ফলে কি হলো, ব্যাপারটা বরাবর হয়ে গেল। এবার আর মহারাষ্ট্রের কিছু বলা থাকলো না যে জিএসটির মাধ্যমে আমার লস হয়ে যাচ্ছে, বা গুজরাটেরও কিছু বলা থাকলো না যে জিএসটির মাধ্যমে আমার লস হয়ে যাচ্ছে। আলটিমেটলি এরকম ভাবে ক্ষতিপূরণটা দিয়ে দেওয়া হলো। জিএসটিতে টোটাল 1, 2, 3, 4, 5 খানা স্ল্যাব আছে, মানে প্রতিটা প্রোডাক্টের ওপর জিএসটি অ্যাপ্লিকেবল হয়। প্রথমে আছে 0%, যেটা কোনো স্ল্যাবই নয় বলতে গেলে, যে সমস্ত জিনিসগুলো জিএসটির আওতায় পড়ে না। এসেনশিয়াল কমোডিটি, যার মধ্যে ভোজ্য তেল, চাল, ডাল, এগুলো যেগুলো থাকে, যেগুলো সাধারণ মানুষ, গরিব মানুষরা খায়, সেগুলোর উপর কোনো রকমের জিএসটি নেই। নো জিএসটি ইজ অ্যাপ্লিকেবল অন দ্যাট। ওকে, তারপরে
তুলনামূলক এসেন্সিয়াল, কিন্তু এসেন্সিয়াল কমোডিটির মধ্যেও যেগুলো একটু ব্র্যান্ডেড, একটু বেশি দামের, তার উপর আমরা 5% জিএসটি দেখবো। তারপরে আসছে 12%, 18%, এবং অন দ্য লাস্ট 28% জিএসটি। 28% জিএসটি সেই সমস্ত জিনিসের উপর লেভি করা হয় যে সমস্ত জিনিসগুলো হচ্ছে একদম লাক্সুরিয়াস আইটেম, ডায়মন্ড বা কস্টলি কার যেগুলো, সেগুলোর উপর আমরা এই 28% জিএসটি দেখতে পাই। তাহলে জিএসটি এইসব যে ভাগগুলো, সেগুলোর ফলে সিম্পল জিনিসটা যেমন হয়ে গেল, তেমনি কালেকশনটাও বাড়লো। এবং আমরা দেখতে পাচ্ছি এখন তুমি যে কোনো রেস্টুরেন্টে যাও, তোমার কাছে যে বিল দেবে তার মধ্যে সিজিএসটি, এসজিএসটি লেখা থাকবে। তুমি কোনো ভালো হোটেলে যাও, সেখানটাতে যে তোমাকে বিল দেবে সেখানটাতে জিএসটি। আই মিন উই অল আর হ্যাবিচুয়েটেড অফ লিসনিং টু দিস পার্টিকুলার টার্ম। এবং তার যে কোনো উন্নত দেশের ট্যাক্স সিস্টেমের মধ্যে যে সিম্পলিসিটি, সেটা কিন্তু জিএসটির মাধ্যমেই এসছে, এবং সেই সিম্পলিসিটিটা ভারতের মধ্যেও নিয়ে আসা হয়েছে, যার আমরা প্রমাণস্বরূপ জিএসটিটা পাচ্ছি। নেক্সট যেটা কয়েকটা বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে, মোটামুটি ভাবে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স, তার ডেফিনেশন, টাইপস এবং প্রত্যেকটা ট্যাক্স ইন্ডিভিজুয়ালি দেখলাম। এবার কয়েকটা ইম্পর্টেন্ট টার্মস যেটা এই ট্যাক্সের ক্ষেত্রে খুব ব্যবহৃত হয়, সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে। যার মধ্যে প্রথমেই আসছে পিগোভিয়ান ট্যাক্স। পিগোভিয়ান ট্যাক্স, পিগোভিয়ান ট্যাক্স কি জিনিস? পিগোভিয়ান ট্যাক্স হচ্ছে যখন কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি রান করে যেটা হচ্ছে তোমার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়, যার ফলে পরিবেশ দূষণ হতে পারে বা মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই সমস্ত কিছু কিছু থাকে, যেমন ধরো কীটনাশক শিল্প, বা ধরো তোমার ডিটারজেন্ট বা টোব্যাকো, এসবগুলো থাকে। কিন্তু আবার সেগুলোকে তুমি থামাতেও পারবে না, ইট মিনস হুইচ ইজ রিকোয়ার্ড অলসো। তো রিকোয়ার্ড ফর হিউম্যান লাইফ, বাট which is not which is harmful for environment and for the people in general, সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট পিগোভিয়ান ট্যাক্স নামে একটা ট্যাক্স বসায়, যার কাজ হচ্ছে এই জাতীয় ক্ষতিকারক শিল্পগুলো যাতে সেভাবে না বাড়তে পারুক, তার জন্য এই ট্যাক্সগুলো ইম্পোজ করা হয়। এই ট্যাক্সগুলো এক এক রকমের কি, যাতে তার স্প্রেডটাকে কমানো যায়। যেরকম ভাবে কার্বন ট্যাক্স বা সিন ট্যাক্স বলে একটা ট্যাক্স ছিল আগে, এখনো আছে, তো সেটা পিগোভিয়ান ট্যাক্সের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে টবিন ট্যাক্স। টবিন ট্যাক্স যখন মানি কনভার্ট করা হয়, তুমি ডলার থেকে রুপি করছো বা রুপি থেকে ডলার করছো, টাকা থেকে রিয়েল করছো, এরকম যখন টাকা তুমি এক্সচেঞ্জ করবে, সেই যে কনভার্সনের টাইমে সেই মানির টোটাল ভ্যালুর উপর যে ট্যাক্সটা বসানো হয় সেটা হচ্ছে টবিন ট্যাক্স। কি? যখন একটা দেশের টাকা আরেকটা দেশের টাকাতে কনভার্ট করা হয়, আরেকটা দেশ বলতে কি আমাদের দেশে, তুমি ডলার, পাউন্ড, স্টার্লিং যা কিছু আছে সেগুলো যখন কনভার্ট করে ভারতীয় টাকাতে পরিণত করবে, তখন তার উপর টবিন ট্যাক্স বসানো হবে। ট্যাক্স হেভেন আর ট্যাক্স এভেশন, এই দুটো জিনিস ইম্পর্টেন্ট। দেখো, একটা জিনিস তো আমরা বুঝতে পারলাম, ইনকাম ট্যাক্স খুব ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নমেন্টের ওখান থেকে 22% আয় হয়। আবার কি, গভর্নমেন্ট লোকজনের উপর বেশি পরিমাণে ট্যাক্সটাও বসায়। মানে একটা লোক বছরে যদি 100 কোটি টাকা ইনকাম করে, ধরো আম্বানি বা এইসব টাইপের লোকজন 100 কোটি টাকা ইনকাম করে, তাদেরকে 30 কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে, খালি 30 কোটি টাকা। একটা লোক যদি 20 লাখ টাকা, 30 লাখ টাকা ইনকাম করে, তাহলে তাকে 9 লাখ টাকা দিয়ে দিতে হচ্ছে গভর্নমেন্টকে। তাহলে এটা হচ্ছে কত বড় একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা যে গভর্নমেন্ট নিয়ে নেয় ইনকাম ট্যাক্স বাবদ, সেই ওই টাকা দেওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা নানা রকমের রাস্তা খুঁজে বেড়াই। এই যে রাস্তা খুঁজে বেড়ানোর মাধ্যমে গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়া, এই টেন্ডেন্সিটাকে বলা হয় ট্যাক্স ইভেশন। মানে তুমি বিভিন্ন রকম ভাবে যেন তেন প্রকারে এটা ওটা সেটা করে তুমি গভর্নমেন্টকে দেখাচ্ছ যে আমার এত টাকা ইনকাম নেই, বা আমি সব জায়গায় সেভিংস করেছি, বা তোমার স্কিমে আমি ইনভেস্ট করেছি। এগুলোর মাধ্যমে ট্যাক্স ইভেশন লোকজন করে। এই যে এই ট্যাক্স কনসালটেন্সি ফার্ম যেগুলো বড় বড় রান করছে ইনকাম ট্যাক্সের বাবদ, ওরা কি করে? ওরা এটাই করে যে তোমাকে দেখায় যে তুমি কিভাবে নিজের টাকাটাকে নিজের কাছে রাখবে। কারণ এভরিওয়ান থিংস যে এটা আমার হার্ড আর্ন মানি, আমি কেন গভর্নমেন্টকে খামোখা দিতে যাব? কিন্তু গভর্নমেন্ট তো আর নিজের পকেটে রাখার জন্য নেয় না, গভর্নমেন্ট নেয় পাবলিকের জন্য। রাস্তাঘাট তৈরি হবে, ব্রিজ তৈরি হবে, হসপিটাল, স্কুল তৈরি হবে। কোথা থেকে হবে যদি আমরা ট্যাক্স না দিই? তো এই ট্যাক্স ইভেশন কথাটার মানে হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়া। এই মানুষের এই যে টেন্ডেন্সিটা, সেটাকে কাজে লাগিয়ে বেশ কিছু দেশ রয়েছে, ছোট ছোট দেশ, যারা
খুব কম ইন্টারেস্টে বা বলতে গেলে নো ইন্টারেস্টে টাকা জমা রাখার সুবিধা দেয়। যেমন মাল্টা, হয়তো আমরা এগুলো নামও শুনিনি, মাল্টা, সাইপ্রাস, তারপর তোমার সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, মরিশাস, এইসব যে দেশগুলো আছে, এইসব দেশগুলোতে যে ব্যাংক, এই ব্যাংকরা খুব কম ইন্টারেস্টে টাকা ওখানটাতে রাখতে দেয়, বা নো ইন্টারেস্টে টাকা ওখানটাতে রাখতে দেয়, বা অনেক সময় তুমি ওখানে টাকা রাখার জন্য তোমাকে হাই ইন্টারেস্ট দেবে। এইসব অনেক কমার্শিয়াল মানে টেকনিক ব্যবহার করে ওই সব জায়গাগুলো বিশ্বব্যাপী যে সমস্ত লোকজনদের যারা ট্যাক্স ইভেডার যারা, তাদের খুব আকর্ষণীয় গন্তব্যস্থানে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা বলি না সুইস ব্যাংক, সুইস ব্যাংক আমরা প্রায় শুনি। সুইস ব্যাংক হচ্ছে ওই রকমই একটা ব্যাংক যারা 2 নম্বরই টাকা সেই সব টাকাগুলো ওখানটাতে রাখতে দেয়। হ্যাঁ, তো এই সব দেশগুলো যারা খুব কম ট্যাক্স বা খুব কম রেস্ট্রিকশনস রয়েছে এই ইললিগাল মানির উপর, সেসব দেশগুলোকে ট্যাক্স হেভেন বলা হয়। হেভেন মানে স্বর্গ, মানে ট্যাক্স হেভেন বলা হয় ওগুলোকে, হিভেন নয়। হ্যাঁ, ট্যাক্স ইভেশন, কর ফাঁকি দেওয়া, আর কর ফাঁকি দিয়ে তুমি তোমার টাকাটা যে জায়গায় লুকিয়ে রাখছো সেটাই হচ্ছে ট্যাক্স হেভেন। বোঝা গেছে? তো এইভাবে জিনিসটাকে করতে হবে। তাহলে পিগোভিয়ান ট্যাক্স কি? পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো একটা ইন্ডাস্ট্রির উপর যে এক্সট্রা ট্যাক্স বসানো হয়, পিগোভিয়ান ট্যাক্স। টবিন ট্যাক্স কি? টবিন ট্যাক্স হচ্ছে যখন তুমি তোমার কারেন্সি এক্সচেঞ্জ করছো ডলার থেকে পাউন্ড থেকে, তখন যে টাকাটা, সেটাকে আমরা টবিন ট্যাক্স বলবো। ট্যাক্স ইভেশন, কর ফাঁকি দেওয়া, আর ট্যাক্স হেভেন, কর ফাঁকি দিয়ে তুমি যেখানটাতে রাখছো সেইটা।